হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি টেস্ট পেপার সলভ করতেছিলাম এবং কোশ্চেন 3 পর্যন্ত আমরা সলভ করেছি। আজকে কোশ্চেন 4 থেকে শুরু করব। যারা আগের ক্লাসটা দেখো নাই, আগের ক্লাসটা দেখে আসবা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আর আমরা এসএসসির আগে ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো টপিকের ক্লাস যাতে তোমরা পাও সে চেষ্টা করতে। আর যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তাহলে চলো আজকের টপিক আমরা শুরু করি। 4 নম্বরে আরেকটা প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ, চার্লস ব্যাবেজকে নিয়ে। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, ইনভেন্টর অ্যান্ড অলসো ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার। তাহলে চার্লস ব্যাবেজ ছিল একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ উনি একজন ব্রিটিশ লোক, ইংরেজ লোক, ইনভেন্টর মানে আবিষ্কারক, অ্যান্ড অলসো নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনক। He was born in 26 December 1791 in London, England. তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 26 ডিসেম্বর 1791 সালে লন্ডনে। Being a son of a fairly well-to-do family, he was sent to the best school including Exeter, Totnes and Oxford. তাহলে যেহেতু সে অনেক রিচ ফ্যামিলি, রিচ কিড ছিল, অনেক ধনী পরিবারের সন্তান ছিল, এই জন্য বেস্ট স্কুলগুলোতে তার ফ্যামিলি তাকে অ্যাফোর্ড করতে পেরেছে, যাদের নাম কি এক্সেটার, টর্টনেস অ্যান্ড অক্সফোর্ড। অক্সফোর্ডের নাম আমরা সবাই জানি। দেন in 1810 he entered the Trinity College at Cambridge. ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে সে এন্টার করে, অর্থাৎ ভর্তি হয়। He graduated in mathematics from Cambridge in 1814 and was made a fellow in the Royal Society in 1816. তাহলে সে ম্যাথমেটিক্স সাবজেক্টে গ্র্যাজুয়েট করে 1814 সালে এবং পরবর্তীতে রয়্যাল সোসাইটির একজন ফেলো মানে হচ্ছে সদস্য পদ সে লাভ করে 1816 সালে। Designed in 1821, Babbage's difference engine number 1 was the first successful error-free automatic calculating machine. তাহলে 1821 সালে ডিজাইন করা হয়েছিল কি জিনিস? ডিফারেন্স ইঞ্জিন নাম্বার 1। চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন নাম্বার 1 ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল, প্রথম সফল, ইরোর ফ্রি মানে ভুলমুক্ত অটোমেটিক ক্যালকুলেটিং মেশিন, যেটা নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে গণনা করতে পারে এমন একটা মেশিন। কম্পিউটারকে কিন্তু বানানো হয়েছিল ক্যালকুলেটিং মেশিন হিসেবেই, ঠিক আছে, যেটা দিয়ে গণনা করা যাবে। তাহলে প্রথম কম্পিউটার সেটা ছিল ক্যালকুলেশনের জন্য, যেটা ইরোর ফ্রি সাকসেসফুলি অটোমেটিক ক্যালকুলেট করতে পারত। His enormous contribution towards futuristic development recognized him as a father of computer. তাহলে এরকম ফিউচারিস্টিক ডেভেলপমেন্ট তৈরি করার জন্য তাকে রিকগনাইজ করা হয়, তাকে মর্যাদা দেওয়া হয় ফাদার অফ কম্পিউটার হিসেবে, কম্পিউটারের জনক হিসেবে। He was awarded Golden Medal of the Royal Astronomical Society in 1824. তাকে গোল্ড মেডেলে ভূষিত করা হয় বাই রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি দ্বারা 1824 সালে। হি ডাইড অন অক্টোবর 1871। 18 অক্টোবর 1871 সালে অ্যাট মেরিলবোর্ন, লন্ডন, ইংল্যান্ডে সে মৃত্যুবরণ করে। তাহলে চার্লস ব্যাবেজের একটা শর্ট লাইফ স্টোরি, এবং এখানে সালগুলো ইম্পর্ট্যান্ট, তার অ্যাচিভমেন্টটা ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের পরবর্তীতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কাজে লাগবে এখন। তাহলে চলো এটা সলভ করে ফেলি, তোমরা আমার সাথে সাথে সলভ করতে থাকো। তাহলে এখানে আছে ফার্স্ট রোতে আছে হু অর হোয়াট, সেকেন্ড রোতে আছে ইভেন্ট অর অ্যাক্টিভিটি, থার্ড রোতে আছে ইয়ার অর টাইম, আর ফোর্থ রোতে আছে প্লেস। ওকে, তাহলে চার্লস ব্যাবেজ ওয়াজ বর্ন ইয়ার কত সালে? He was born 1791. তাহলে 1791. He dash activity in 1810 where? তাহলে 1810 সালে সে কি করেছে, কোথায় করেছে? তাহলে দেখি 1810 কোথায় আছে। 1810 he entered Trinity College at Cambridge. তাহলে his activity was
এন্টার্ড, বা আরও ভালো হয় যদি এন্টার্ড না দিয়ে অ্যাডমিটেড, হি ওয়াজ MITTED, হি ওয়াজ অ্যাডমিটেড। 1810, প্লেস হোয়ার, ট্রিনিটি কলেজ, ট্রিনিটি কলেজ। ওকে, তারপরে দেখো আছে হি ইভেন্ট 1816 সাল, তাহলে 1816 সে কী করেছে? রয়্যাল সোসাইটিতে সে হচ্ছে ফেলোশিপ লাভ করে, ঠিক আছে। 1816 হি মেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, তাহলে এখানে আমরা লিখব হি ওয়াজ মেড ফেলো, FELLOW, ফেলো মানে হচ্ছে মেম্বার বা সদস্য। 1816 হি ডাইড, ভুল লিখছে, 1971 না, এটা হবে 1871, 1871 সালে সে মারা গিয়েছে। হোয়ার, প্লেস হচ্ছে মেরিলবোন, লন্ডন, ইংল্যান্ড। তাহলে আমাদের এটা সলভ করা শেষ। 5 নম্বরে আছে সামারি। সামারি নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব পরবর্তীতে কোনো এক ক্লাসে। ওই একটা ক্লাসেই সামারি তোমরা পুরোপুরি বুঝে যাবা। তো এখন আপাতত আমরা 6 নম্বর সলভ করার চেষ্টা করি। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম A, B, C অ্যান্ড রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো আমরা কলাম A আগে পড়ে ফেলবো, কলাম B পড়বো, কলাম C পড়বো এবং লাইনগুলোর অর্থ আমাদের বুঝতে হবে, তাহলে হচ্ছে আমরা ইজিলি মিলাতে পারবো। তাহলে দেখো প্রথম লাইন হচ্ছে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড। প্রাইস হাইক মানে কি? প্রাইস হাইক হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, কোনো জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া, যেটা আমাদের বাংলাদেশে কয়েকদিন পরপরই হয়। মানে কোনো জিনিসের দাম ছিল সাপোজ 10 টাকা, সেটা হঠাৎ করে 20 টাকা 30 টাকাতে চলে যায়, এটাকে বলা হয় প্রাইস হাইক। তাহলে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড, প্রাইস হাইক অ্যাড করেছে। প্রাইস হাইক ইজ কজড বাই, কজ কী দিয়ে কজ হয়েছে? দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট। আচ্ছা, এটার অর্থ আমরা পরে দেখব। ভাস্ট মেজরিটি মানে বেশিরভাগ অংশ। ইট ইজ ভেরি হেইট হবে না হার্ড হবে, আই এম নট শিওর, এটা স্পেলিং মিস্টেক থাকতে পারে। পরের লাইন হচ্ছে প্রাইস হাইক। আচ্ছা, এবার কলাম বিতে দেখি। এ নিউ ডাইমেনশন, একটা নতুন দৃষ্টিভঙ্গি। শর্ট সাপ্লাই অফ কমোডিটিস, কমোডিটিস মানে হচ্ছে পণ্য বা জিনিসপত্র যেগুলো আমরা কিনি দোকান থেকে, সেগুলোকে বলা হয় কমোডিটিস। ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ পিপল, ফ্রম দ্য ফিক্সড ইনকাম গ্রুপ পিপল, অর্থাৎ যাদের আয় একদম নির্দিষ্ট। সাপোজ একজন স্কুলের টিচার, যার মাস শেষে বেতন কিন্তু নির্দিষ্ট। একজন চাকরিজীবী, যার বেতন নির্দিষ্ট। এর হচ্ছে ফিক্সড ইনকাম গ্রুপ। বাই দ্য হাইক ইন প্রাইসেস, তাহলে প্রাইস হাইকের জন্য লিডস টু। আচ্ছা, কলাম সিতে আছে টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। এক্সেসিভ লোড মানে বেশি চাপ, অনেক বেশি চাপকে বলা হয় এক্সেসিভ লোড। টু দ্য প্রবলেম অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন। ওয়াইড স্প্রেড করাপশন মানে ছড়িয়ে পড়া দুর্নীতি, অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন এবং নৈতিক অবক্ষয়। সারা বাংলাদেশেই হচ্ছে মানুষের মোরাল ডিগ্রেডেশন হয়ে গেছে, মানুষ নৈতিকভাবে আর আগের জায়গায় নাই। সবাই হচ্ছে টাকা দরকার, এবার সেটা হালাল হোক হারাম হোক, তো এটা হচ্ছে মোরাল ডিগ্রেডেশন। অ্যান্ড ডেইলি নেসেসিটিস মানে দৈনন্দিন প্রয়োজন। অ্যান্ড ইনফ্লেশন মানে হচ্ছে মূল্যস্ফীতি, টাকার দাম কমে যাওয়া, সেটা হচ্ছে ইনফ্লেশন। তাহলে এবার চলো আমরা মেলানোর চেষ্টা করি। প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু দ্য প্রবলেমস অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের প্রবলেমগুলোর মধ্যে একটা নতুন ডাইমেনশন, একটা নতুন মাত্রা যোগ করেছে প্রাইস হাইক। প্রাইস হাইক ইজ কজড বাই, এটা কি হতে পারে? প্রাইস হাইক ইজ কজড বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল বাই দ্য হাইক ইন প্রাইস, এটা হইতে পারে। প্রাইস হাইক ইজ কজড বাই,
এটা হবে না, কারণ দেখো এখানে অলরেডি একটা বাই আছে, এখানে একটা বাই আছে, আবার এখানে একটা বাই আছে, তো দুইটা বাই তো পাশাপাশি হবে না, তাহলে এটা হবে না। তাহলে প্রাইসিং ইজ কজড বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে এখন পর্যন্ত। তাহলে প্রাইস হাইক ইজ কজড বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। যখন আমার কমোডিটিস বা জিনিসপত্রের সাপ্লাই কমে যায় এবং আমার এক্সেসিভ লোডকে মিট আপ করতে হয়, তখন হচ্ছে প্রাইস হাইক হয়ে যায়। দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট, দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইস, অর্থাৎ বেশিরভাগ জনগণ, ভাস্ট মেজরিটি মানে জনগণের বেশিরভাগ, আর হার্ড হিট যারা খুবই বড় ধরনের ধাক্কা খায়, বাই হাইস ইন প্রাইক, বাই দ্য হাইক ইন প্রাইস, যখন প্রাইসটা অনেক বেড়ে যায়, অফ দেয়ার ডেইলি নেসেসিটিস, তাদের দৈনন্দিন জিনিসপত্রের দাম যখন লাভ দিয়ে অনেক বেড়ে যায়, তখন হচ্ছে ভাস্ট মেজরিটি, জনগণের বেশিরভাগ অংশ একটা বড় ধাক্কা খায়। ইটস ভেরি হার্ড, এটা খুবই কঠিন, ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল, কাদের জন্য, যাদের ইনকামটা খুব ফিক্সড, ওই সব গ্রুপের মানুষদের জন্য খুবই হার্ড টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। এটা হবে হচ্ছে 1 নম্বর। তাহলে ইট ইজ ভেরি হার্ড ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। প্রাইস হাইক leads to widespread corruption and moral degradation. তাহলে আমাদের বাদ গেল কোনটা? বাদ ছিল হচ্ছে প্রাইসিং ইজ কজড বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস অ্যান্ড ইনফ্লেশন। হ্যাঁ, ঠিকই আছে। প্রাইস হাইক হয় কিসের কারণে? যখন আমার কমোডিটিসের সাপ্লাই কম অথবা ইনফ্লেশন হয়ে গেছে, অর্থাৎ মুদ্রার দাম কমে গেছে, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে প্রাইস হাইক হবে। তাহলে এটা হয়েছে সবার। এবার চলো আমরা 7 নম্বর রিঅ্যারেঞ্জ, এটা সলভ করি। রিঅ্যারেঞ্জে ফার্স্ট হচ্ছে আমরা পুরোটা পড়ে যাব লাইন বাই লাইন এবং অর্থ বোঝার চেষ্টা করব, তারপরে আমরা সলভ করব। দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ স্মল বোট। তাহলে রাজা তাকে জিজ্ঞেস করলো যে কেন তুমি এত ছোট নৌকা বানাচ্ছ। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন যে ছিল ফ্রান্সের রাজা, সে ছিল একজন অনেক বড় হিরো, নায়ক। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর মানে হচ্ছে সমুদ্রের তীর ধরে সে কী করছিল? হাঁটছিল। হি ওন মেনি ব্যাটেলস অ্যান্ড কনকোয়ার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। সে অনেক যুদ্ধ জিতেছে এবং কনকোয়ার করেছে মানে দখল করেছে অনেক দেশ, ইউরোপের অনেক দেশ, মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। দ্য বয় সেইড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই হোম। তাহলে ছেলেটা বলল আমি সমুদ্র ক্রস করব এবং আমার বাড়ি যাব। সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ করেই সে একটা খুবই চমৎকার জিনিস দেখল। দ্য বয় ওয়াজ ব্রড বিফোর হিম। ছেলেটাকে তার কাছে আনা হলো। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একটা ইংরেজ ছেলে একটা ছোট নৌকা বানাচ্ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। বুঝতে পারতেছি নেপোলিয়ন আর একটা ছোট বাচ্চার মধ্যে ইন্টারাকশন। একটা ছোট বাচ্চা নৌকা বানাচ্ছিল এবং নেপোলিয়ন সেটা দেখে পরবর্তীতে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। এই হচ্ছে আমাদের গল্পের কাহিনী। তাহলে এটা সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে হবে। প্রথম লাইনটা হবে কি? নেপোলিয়ন ওয়াজ দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। তারপরের লাইন হচ্ছে নেপোলিয়নের ডিটেলস আর কিছু আছে এই লাইনে। হি ওন মেনি ব্যাটেলস অ্যান্ড কনকোয়ার্ড মেনি কান্ট্রিজ অন ইউরোপ। এটা হবে 2 নম্বর। তারপরে আজকে ঘটনার সাথে এই নেপোলিয়নের সংযোগটা কোথায়? ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। একদিন সে সি শোরে বা সমুদ্রের তীর ধরে সে হাঁটছিল। সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। তারপরে হবে যে হঠাৎ করে সে একটা সুন্দর জিনিস লক্ষ্য করলো। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একটা ইংরেজ ছেলে একটা ছোট নৌকা বানাচ্ছিল। তারপরে আমাদের এখানে বাকি আছে হচ্ছে দ্য বয় ওয়াজ ব্রড বিফোর হিম। ছেলেটাকে তার কাছে আনা হলো।
দ্য কিং আস্কড হিম হোয়াই ওয়াজ মেকিং সাচ স্মল বোট। তারপর ছেলেটা অ্যান্সার দিল, দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই হোম। এইভাবে হচ্ছে আমরা পুরোটা মিলিয়ে ফেলবো। তাহলে গল্পটা বোঝা গেছে। একদিন নেপোলিয়ন, ফার্স্টে হচ্ছে নেপোলিয়নের পরিচয়। নেপোলিয়ন একজন গ্রেট হিরো ছিল, অনেকগুলো দেশে কনকোয়ার করেছে। একদিন সে সমুদ্রের তীর ধরে হাঁটছিল, সেখানে সে একটা চমৎকার জিনিস দেখলো, ওয়ান্ডারফুল একটা সিনারিও দেখলো। সে দেখলো একটা ইংরেজ ছেলে ছোট একটা নৌকা বানাচ্ছে। তারপরে সে ছেলেটাকে তার কাছে ডেকে আনা হলো। নেপোলিয়ন তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত ছোট নৌকা দিয়ে কী করবা? তারপর ছেলেটা বললো যে আমি সমুদ্রের পাড়ি দিয়ে নিজের বাড়িতে যাব, মানে ইংল্যান্ডে যাব। এই ছিল আমাদের রিয়ারেঞ্জ সবাই সলভ করতে পেরেছো আশা করি। আর রাইটিং পার্ট সবাই নিজে নিজে পড়বা, চেষ্টা করবা। আর কোন কোন টপিকে তোমাদের ক্লাস লাগবে, কোন কোন টপিকে ক্লাস নিতে হবে সেগুলো কমেন্টে জানাবা। এবং আমাদের সাথে জয়েন হতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবং কী করলে ক্লাসগুলো আরও ভালো হবে তোমরা তোমাদের মতামত দিবা। সবাইকে আজকের জন্য ধন্যবাদ।